এই তো আলহামদুলিল্লাহ। বাসা সবাই ভালো আছে? হ্যাঁ স্যার। আজকে ইংলিশটা সেকেন্ড পিরিয়ডে হবে। ওই যে স্যার একটু কাজে ব্যস্ত আছে তো, সাগর স্যার। এই জন্য উনি আচ্ছা সেকেন্ড স্যার। পিরিয়ডে নিব, আমি ফার্স্ট পিরিয়ডে নিতেছি আর কি। স্যার কোচিং কি বন্ধ দিবেন ঈদে? হ্যাঁ, ঈদের তো বন্ধ থাকবে না। ঈদে কখন স্যার, সবাই কবে থেকে? এখনো চিন্তাধারা করি না আর কি, হয়তো 25 তারিখ পর্যন্ত চালানোর একটা চিন্তাধারা আছে ও আর কি। ডিসিশন লইলে তো তোদেরকে জানাই দিব, মেসেজ দিব। ঠিক আছে, এমন জানাবো, মেসেজ দিয়ে জানাবো। আবার ধর ওই যে ঈদের পরে মনে হয় হয়তো আবার কবে খুলবো এটা সহ একসাথে জানিয়ে দিব আর কি। আচ্ছা স্যার। কোথাও যাবি না, ঢাকায় আছিস? তো বাড়ি যাবো 22 তারিখের দিকে। 22 তারিখের দিকে যাবি? মাশাআল্লাহ। হ্যাঁ স্যার। আসবি কবে? ইয়েস স্যার। আসবা কবে আবার? আসবো ঈদের পরে 5-6 তারিখের দিকে হয়তো। আচ্ছা দেখ, আমরা গত ক্লাসে কত নাম্বার পর্যন্ত অঙ্ক করাইছি শীটের? স্যার 10 নম্বর করেছিলেন। 10 নম্বর। 10 নম্বর স্যার, প্রান্ত লিমিটেড আছে না, 11 না 12, প্রান্তটা করান। আচ্ছা ঠিক আছে, করাবো। 10-এর পর থেকে করাবো। অনাদি ভালো আছো? অনাদি? এখন দেখ, আমরা তাহলে আগে 12 নাম্বারটা দিয়ে শুরু করি। সেটা যে আমাদের 12 নাম্বার অঙ্ক দেওয়া আছে, এই 12 নাম্বার অঙ্কটা আমরা শুরু করব। তাহলে 12 নাম্বার অঙ্কটা আমাদের আছে কি, প্রান্ত লিমিটেড। প্রান্ত লিমিটেডের উদ্দীপকটা দিয়ে আমরা শুরু করি। সবাই কি আসছে? এখনো তো অনেক বাকি। তো শীটের 12 নাম্বার উদ্দীপকটা একটু দেখো তোমরা। শীটের 12 নাম্বার উদ্দীপক। তো 12 নাম্বার উদ্দীপকে আমাদের দেখো ক নাম্বারটা একটু দেখো। ক, 12-র ক নাম্বার। কতে আমাদের কাছে চাইছে কি, আয়কর বাবদ নগদ পরিশোধের পরিমাণ নির্ণয় করো। লেখো আয়কর বাবদ নগদ পরিশোধের পরিমাণ নির্ণয়। এখন আমাদের দেখো এখানে উদ্দীপকে দুইটা বক্স দেওয়া আছে। প্রথমটা আছে আমাদের বিশদ আয় বিবরণী, আর শেষেরটা আছে আমাদের আর্থিক অবস্থার বিবরণী। তো আর্থিক অবস্থার বিবরণীতে দেখো আমাদের আছে দেওয়া সবার শেষ এন্ট্রিটা পদেয় আয়কর। তো 2018 সালে আমাদের পদেয় আয়কর ছিল 4,250, আর 2019 সালে আমাদের আয়কর ছিল 2,000। তাহলে আয়কর পরিশোধ হয়েছে কত? 2,250 টাকা। তাহলে লেখা হইলো প্রারম্ভিক পদেয় আয়কর। প্রারম্ভিক 2018 সালেরটা প্রারম্ভিক। প্রারম্ভিক পদেয় আয়কর 4,250। প্রারম্ভিক আয়কর থেকে সমাপনী পদের আয়কর বিয়োগ করলে তারপর আমাদের আয়কর পরিশোধ হবে। তাহলে লেখো মাইনাস সমাপনী সমাপনী পদেয় আয়কর। সমাপনী পদেয় আয়কর আছে আমাদের 2,000। তাহলে 2,250 টাকা আয়কর পরিশোধ। এরপরে আমাদেরকে খ নাম্বারে বলছে কি, পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় করো। তাহলে শুধু পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ চাইছে। তাহলে একটু আমাদের গড়াক্ষ, এটা গেল আমাদের 12-র ক নাম্বার। এখন আমরা করব 12-র খ নাম্বার। একটু গড়াক্ষ বিবরণ, দুইটা টাকার গড়।
তাহলে বিবরণ স্যার লেখা কাটা কাটা কেন স্যার? কাটা কাটা আসে জি স্যার। কেন রে? আমার এখানে তো ক্লিয়ার দেখা যায়। তাহলে স্যার আমার নেটওয়ার্ক প্রবলেম আছে। বিবরণ টাকা টাকা পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ। আমাদের হইলো প্রথমে কি পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ। তাহলে এই পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ যখন আমরা করি তখন আমাদের প্রথমে আসে নিট লাভটা। তাহলে আমাদের প্রথম যে উদ্দীপকের প্রথম অংশ যে আয় বিবরণী আছে, আয় বিবরণী একদম সবার শেষে দেখো কর পরবর্তী নিট লাভ। তাহলে এই কর পরবর্তী নিট লাভটা আসবে, তখন দেখো নিট লাভ। নিট লাভ নিট লাভ দেওয়া আছে আমাদের হইলো 45,000 টাকা। এরপরে লেখা হইলো সমন্বয়। তো এখানে আসে কি আমাদের চলতি সম্পদ, চলতি দায়, অনগদ ব্যয়, অনগদ আয়। তো চলতি সম্পদের মধ্যে দেখো আর্থিক অবস্থার বিবরণীতে দেওয়া আছে প্রাপ্য হিসাব। 18 সালে প্রাপ্য হিসাব ছিল 27,000, আর 19 সালে প্রাপ্য হিসাব হলো 18,500। 18,500। তাহলে 18 সাল থেকে 19 সালে আমাদের হ্রাস পাইছে। তাহলে দেখো প্রাপ্য হিসাব হ্রাস, প্রাপ্য হিসাব হ্রাস। তো আমাদের যদি চলতি সম্পদ হ্রাস পায় তাহলে বিয়োগ হয়, সরি, চলতি সম্পদ যদি হ্রাস পায় তাহলে যোগ হয়, চলতি সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে বিয়োগ হয়। তাহলে 27,000 থেকে 18,500 বাদ দিলে কত থাকে? 27,000 মাইনাস 18,500 কত? 8,500। 8,500 টাকা, এটা যোগ। এরপরে দেখো আমাদের পদেয় খরচ, পদেয় আয়কর আছে, এগুলো হলো চলতি দায়। তাহলে পদেয় খরচ 18 সালে আছে 15,500, 19 সালে আছে 20,500। তাহলে পদেয় খরচটা বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখো পদেয় খরচ বৃদ্ধি, পদেয় খরচ বৃদ্ধি, এটা হলো চলতি দায়। চলতি দায় বৃদ্ধি পেলে যোগ হয়। তাহলে 15,500 থেকে 20,500 বিয়োগ করে দাও, কত হয়? 5,000। 5,000। তাহলে চলতি দায় বৃদ্ধি পেলে যোগ। এরপরে পদেয় আয়কর, পদেয় আয়কর হ্রাস পাইছে। 4,250 ছিল 18 সালে, আর 20 সালে হইলো 2,000। তাহলে লেখো পদেয় আয়কর, পদেয় আয়কর হ্রাস, পদেয় আয়কর হ্রাস 2,250। তাহলে চলতি দায় হ্রাস পেলে আমাদের বিয়োগ। এরপরে আমাদের দেখো আসে অনগদ ব্যয়, অনগদ আয়। তাহলে অনগদ ব্যয়ের মধ্যে আমাদের থাকে কি অবচয় খরচ। তাহলে প্রথম উদ্দীপকে দেখো আমাদের বক্সে দেওয়া আছে অবচয় খরচ, লেখো অবচয় খরচ। অবচয় খরচ আমাদের দেওয়া আছে 30,000। নিতু আসো, নিতু, ওই যে তুমি 3 নাম্বার অঙ্কের একটা প্রবলেম বলছিলা যে পুঞ্জীভূত অবচয়, অবচয় খরচে, ওখানে আমারটা ভুল আছে। হ্যাঁ, আমি ওই যে অ্যামাউন্ট দেখতে ভুল করছি। 1 সাল থেকে আরেক সালের পুঞ্জীভূত অবচয় বাদ দিলে ডিফারেন্সটা হইলো অবচয় খরচ। ওই অ্যামাউন্টটা ভুল আছে অঙ্কের মধ্যে, ঠিক করে নিও। অবচয় খরচ 30,000। এরপরে আছে আমাদের পরের পেজে দেখো আছে হইলো স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি। তাহলে লেখো স্থায়ী সম্পত্তি, স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি 13,000।
তাহলে স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতিটাও অনগদ ব্যয় হইলে যোগ হয়, অনগদ আয় হইলে বিয়োগ হয়। তাহলে আর অনগদ আয় নাই, আমাদের শেষ পরিচালন কার্যক্রম হচ্ছে নগদ প্রবাহ। তাহলে এই প্রথম ঘরটা একটু যোগ বিয়োগ করো, দেখো কত হয়। কত হয় সালসাবির? 54,250। 54,250। তাহলে উপরটার সাথে নিচেরটা যোগ করো। 9,250। 93,250 নাকি? 99,250। 93,250 বন্ধ করিয়া দাও। তো এটার নাম লেখা হইলো পরিচালন কার্যক্রম হতে। হ্যাঁ বলো স্যার। ক নাম্বারটা আরেকবার একটু বুঝাবেন? আমি মিস করেছিলাম। আচ্ছা বুঝাবো নি, আগে এটা লিখে নি একটু। পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রাপ্তি। তো দেখো ক নাম্বারে চাইছে আমাদের আয়কর বাবদ পরিশোধের পরিমাণ নির্ণয় করো। তো আমরা পদে আয়কর দেখছি হলো উদ্দীপক বক্সের সেকেন্ড অবস্থার বিবরণী। পদে আয়কর আমার 18 সালে ছিল 4,250 আর 19 সালে ছিল আমার 2,000। তাহলে পদে আয়কর হ্রাস পাইছে, শুধু একই কথা। এর জন্য আমরা লিখছি প্রারম্ভিক পদে আয়কর মাইনাস সমাপনী পদে আয়কর বাদ দিলে যেটা থাকে এটাই হলো পরিশোধ। চলতি দায় হ্রাস যে কথা, পরিশোধ একই কথা। আর সমস্যা আছে নেই মেশা? স্যার কোনো প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে। তো আমরা পরের পেজে যাই, ঘ নাম্বার অঙ্কটা করি। ঘ নাম্বারে আমাদের দেখো প্রাপ্য হিসাব হতে নগদ প্রাপ্তি এবং পরিচালন ব্যয় বাবদ নগদ পরিশোধের পরিমাণ নির্ণয় করে প্রত্যক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় করে। তাহলে প্রত্যক্ষ পদ্ধতির আমাদের দরকার নাই, আমি আগেও বলছি যে আমাদের পরোক্ষ পদ্ধতিতে অঙ্ক আসবে। আমরা এই অঙ্কটা থেকেই পরোক্ষ পদ্ধতিতে নগদ প্রবাহ বিবরণীটা করে ফেলি। তো পরোক্ষ পদ্ধতিতে যে আমরা নগদ প্রবাহ বিবরণী করবো, এর বাইরে আমাদের কিছু নাই, কারণ এখানে শুধু পরিচালন কার্যক্রমের অ্যামাউন্ট গুলাই দেওয়া আছে, বিনিয়োগ অর্থায়নের কোনো অ্যামাউন্ট দেওয়া নাই এই উদ্দীপকের মধ্যে। তাহলে আমাদের এই অঙ্কে আর করার মতো কিছু নাই, এটা এখানে আমাদের বাদ। আর আমাদের যে বলছে তোমার প্রাপ্য হিসাব হতে নগদ প্রাপ্য হিসাব হতে নগদ প্রাপ্তি, প্রাপ্য হিসাব 1 সালের থেকে আরেক সালেরটা বাদ দিলেই এটা নগদ প্রাপ্তি। তো এগুলা আমাদের দরকার নাই। তো আমাদের কারণ প্রত্যক্ষ পদ্ধতিতে আসবে না, আমরা পরের অঙ্কতে চলে যাব। 12 নাম্বার অঙ্কটা আমরা করছি, 11 নাম্বারটা আমাদের আগের করা আছে। তাহলে আমরা একদম শীটের প্রথম থেকে যাই। 11 কি করে দিব? 11 নাম্বার স্যার বলো, স্যার 11 কি করব? দিয়েছিলেন। দিছিলাম তো, ওটা দিছিল বোর্ডে। ওই হোমওয়ার্ক গুলা যারা যারা, 16 গতে একটু সমস্যা ছিল। আচ্ছা ঠিক আছে, আমি এটা তোমাদেরকে ওই যে স্পেশাল ক্লাস দিয়ে ওইখানে বুঝিয়ে দিব। এখানে একটু পড়াই, আমি হয়তো আজকে রাত্রে বা কালকে রাত্রে একটা স্পেশাল ক্লাস দিব, মেসেজ পাঠাবো। তো ওইখানে আমার কাছে এখন বই নাই, তো তো বইটা নিয়ে আমি বসে রাত্রে তোমাদের হোমওয়ার্ক গুলা নিয়ে কথা বলবো। আর যারা যারা হোমওয়ার্ক করছো তারা তারা আমার মেসেঞ্জারে বা আমাদের মেসেঞ্জার গ্রুপে হোমওয়ার্ক গুলা ছবি তুলে পাঠায় দিবা। যার যার হোমওয়ার্কের ছবি থাকবো না তার তার গার্ডিয়ানরে আমি ফোন দিব। আজকে রাত্রের ভিতরে, রাত্রে 7:30টায় যে আমি দেখবো, এর আগেই সবাই আমার হোমওয়ার্ক গুলা কইরা আমাদের যে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপ আছে ওখানে পাঠিয়ে দিতে পারো, বা অন্যান্য যে মেসেঞ্জার গ্রুপ আছে ওইখানেও পাঠাই দিতে পারো।
যেখানে পাঠাও আমি পাবো, কিন্তু যে পাঠাইবে না তার গার্ডিয়ানরে আমি ফোন দেবো যে সে বাসায় পড়াশোনা করে না, হোমওয়ার্ক করে না। তো এখন কি 11 নাম্বারটা করবো আমরা? 11টা করে ফেলি। ধরো স্যার SW জানি কি ছিল? এখন কি ছিল না, ওই যে আমি যে শীট না, না। পাঠাইছি ওইখানেও আছে। ঢাকা 16, রাজশাহী 16, আচ্ছা স্যার। আরেকটা দিছিলাম কোনটা? আমি ওই যে আইডি দেখে দেখে বাসায় ফোন দেবো কিন্তু কালকে 7টায়, যে 7:30টার ভিতরে যে পাঠাইবো না মেসেঞ্জারে, তারই বাসায় ফোন দেবো। কালকে সন্ধ্যা? আজকে 7:30-এর ভিতরে পাঠাইতে হবে, সন্ধ্যা ওকে স্যার। 7:30-এর ভিতরে। ওকে স্যার। দেখো 11 নাম্বার। এগারোতে লেখো অনগদ লেনদেনের পরিমাণ নির্ণয়। এগারোর ক নাম্বার, অনগদ লেনদেনের পরিমাণ নির্ণয়। দেখো অনগদ লেনদেন, অনগদ লেনদেন কোনগুলা? যে লেনদেনের মাধ্যমে আমাদের নগদ অর্থ আসেও না, নগদ অর্থ যায়ও না, ওই ধরনের লেনদেন গুলার বলে অনগদ লেনদেন। তাহলে অনগদ লেনদেন যদি আমরা একটা টাকা আরেকটাতে রূপান্তর করি, একটা দ্বারা যদি আরেকটা ক্রয় করি, আর হইলো আমাদের অবচয় অবলোপন, এগুলো হইলো অনগদ ব্যয়, অনগদ লেনদেন। তাহলে প্রথমে আছে আমাদের অবচয়, দেখো বক্সের ভিতরে আছে অবচয়। অবচয় আছে আমাদের কত? 40,000। তারপরে দেখো আছে আমাদের অবসর পরে আছে সুনামের অবলোকন। সুনামের অবলোকন, সুনামের অবলোকন আছে আমাদের 20,000। আর একদম উদ্দীপকের নিচের দিকে যাও, দেখো হইলো বন্ডকে সাধারণ শেয়ারে রূপান্তর। দেখো বন্ডকে সাধারণ শেয়ারে রূপান্তর, বন্ডকে সাধারণ শেয়ারে রূপান্তর। বন্ডকে সাধারণ 80,000। আরেকটা আছে নিচে দেখো, শেয়ারের বিনিময় দালান কোঠা ক্রয়। একটার মাধ্যমে যদি আরেকটা ক্রয় করে, এটাও আমাদের অনগদ লেনদেন। শেয়ারের বিনিময়ে দালান কোঠা ক্রয়। শেয়ারের বিনিময়ে দালান কোঠা ক্রয় 1,40,000। তাহলে এগুলা যোগ করে দাও, চারোটা যোগ কর। যোগফল ঠিক আছে? হ্যাঁ স্যার। এবার খ নাম্বারটা দেখো আমাদের। খ নাম্বারে বলছে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। খ গড়াক বিবরণ, দুইটা টাকার গড়। স্যার 1,83,000। কত রে ম্যাডাম? 2,83,000। কেন রে ম্যাডাম? এই যে 80, 20, 1,00,000, 1,40,000, 1,40,000 আর 1,40,000, 2,80,000। অবলম্বন কি 20,000? হ্যাঁ 20,000, সুনামের অবলোকন 20,000।
এবার লেখো পরিচালন কার্যক্রম হতে মাইশা কি ঢাকা আছো না চিটাঙ্গে মাইশা চিটাঙে। পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ তাহলে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ আমাদের প্রথমে আসে কি নিট মুনাফা তাহলে দেখো আমাদের একদম উদ্দীপকের প্রথমে আছে নিট আয় 5 লাখ টাকা তাহলে 2 নাম্বার টাকার ঘরে দাও 5 লাখ টাকা এরপরে লেখা হইলো আমাদের সমন্বয় তাহলে অবশ্যই অনগদ ব্যয় হইলে যোগ হয় লেখো প্রথম অবশ্যই 40,000 সুনামের অবলোকন এটা অনগদ ব্যয় হইলে যোগ হবে সুনামের অবলোকন 20,000 প্রাপ্য হিসাব হ্রাস প্রাপ্য 40,000 চলতি সম্পদ হ্রাস পেলে যোগ হয় মজুত পণ্য বৃদ্ধি মজুত পণ্য চলতি সম্পদ এটা যদি বৃদ্ধি পায় তাহলে বিয়োগ হয় তাহলে মজুত পণ্য বৃদ্ধি হলো আমাদের 60,000 60,000 বিয়োগ এরপর হইলো আমাদের পদ হিসাব বৃদ্ধি পদের হিসাব বৃদ্ধি পদের হিসাব হইলো চলতি দায় বৃদ্ধি হলে যোগ হবে পদের হিসাব বৃদ্ধি হইলো 30,000 আর কোনো আমাদের আর নাই নাই তাহলে এগুলা যোগ বিয়োগ কর 1 নাম্বার ঘরটা 70,000 70,000 তাহলে টোটাল হইলো 5,70,000 নাকি হ্যাঁ স্যার বন্ধ করে দেয় তাহলে এটার নাম লেখো পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রাপ্তি লেখা হয়েছে সিয়াম শুভ লেখা হয়েছে স্যার 1 মিনিট। আচ্ছা ম্যাডাম এবার গ নাম্বারে দেখো আমাদের পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ 5,70,000 টাকা ধরে একটি নগদ প্রবাহ বিবরণী করে সমাপনী নগদ নির্ণয় করো নগদ চাইছে একটা ঘর আঁকো বিবরণ 2টা টাকার ঘর স্যার শেষ। ঠিক আছে ম্যাডাম গ নাম্বারটা কে মিলি জি স্যার বলেন। ভালো আছে বাসা সবাই জি স্যার বাসার সবাই ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ কি গ্রামের বাড়িতে না ঢাকায় না স্যার ঢাকাতে, গ্রামে যাবো কেন? লিমিটেড সেকেন্ড লাইনে লেখো উপর হইলো হামজা লিমিটেড সেকেন্ড লাইনে হইলো নগদ প্রবাহ বিবরণী
নগদ প্রবাহ বিবরণী। 3 নম্বর লাইনে লেখো 2019 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য হামজা লিমিটেড, সেকেন্ড লাইনে নগদ প্রবাহ বিবরণী, থার্ড লাইনে 2031 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। তো আমাদের কাছে আছে কি, খতে আমরা পাইছি পরিচালন কার্যক্রম হতে, লেখো ভিতরে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রাপ্তি 5,70,000। 2 নাম্বারটা হলো বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ। বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ। এখন বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহের মধ্যে আমাদের আসে কি, স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয়, বিনিয়োগ ক্রয় বিক্রয়। তো ক্রয় হইলে বিয়োগ হয়, বিক্রয় হইলে যোগ হয়। তাহলে আমাদের প্রথম দেখো স্থায়ী সম্পদের মধ্যে আছে সরঞ্জাম বিক্রয়, লেখো সরঞ্জাম বিক্রয়। বিক্রয় হইলে যোগ হবে, ক্রয় হইলে বিয়োগ হবে। সরঞ্জাম বিক্রয়, সরঞ্জাম বিক্রয় আছে আমাদের 80,000। এরপরে আছে আমাদের সরঞ্জাম ক্রয়। সরঞ্জাম ক্রয় দেওয়া আছে 1 লাখ, বিয়োগ। এরপরে আছে আমাদের ভূমি ক্রয়। ভূমি ক্রয় হইলে আমরা বলছি বিয়োগ। তাহলে ভূমি ক্রয় আছে আমাদের 1,60,000। ভূমি ক্রয় দেওয়া আছে 1,60,000, ক্রয় হইলে বিয়োগ। আর দেখো আমাদের কোনো শেয়ারও নাই, বিনিয়োগও নাই, আর কোনো স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় নাই, এই 3টে ছিল। তাহলে 3টে আমরা যোগ বিয়োগ করি। তাহলে 2,80,000, 2,60,000 থেকে 80,000 বিয়োগ করলে কত থাকে? 1,80,000। তাহলে 1,80,000 আমাদের নেগেটিভ আনসার থাকে। তাহলে এটার নাম লেখা হলো বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রাপ্তি, সরি পরিশোধ, বিয়োগ তো এটা পরিশোধ। এরপর লেখো আমাদের অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ। মাহিমা ক্লাস করো, মাহিমা। অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ। তো অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহের মধ্যে আমাদের আসে কি, দীর্ঘমেয়াদী দায়। তো দীর্ঘমেয়াদী দায় হইলো 3টা। একটা হইলো তোমার শেয়ার মূলধন, বন্ড, তারপরে হইলো ঋণ। এগুলা যদি আমাদের হ্রাস পায় বা পরিশোধ, হ্রাস বা পরিশোধ হইলে বিয়োগ, বৃদ্ধি বা প্রাপ্তি হইলে যোগ। আর আরেকটা আছে লভ্যাংশ প্রদান, লভ্যাংশ প্রদান থাকলে বিয়োগ। তাহলে দেখো আমাদের আছে লভ্যাংশ প্রদান, দেখো লভ্যাংশ প্রদান, লভ্যাংশ প্রদান।
তো লভ্যাংশ প্রদান আছে আমাদের 40,000, এটা বিয়োগ। তার নিচে দেখো বন্ধক ঋণ পরিশোধ, তাহলে বন্ধক ঋণ দীর্ঘমেয়াদী দায় পরিশোধ হইলে বিয়োগ, তাহলে বন্ধকি ঋণ পরিশোধ, বন্ধকি ঋণ পরিশোধ 60,000 বিয়োগ, টান দিয়ে 2 নাম্বার ঘরে লেখো 1 লাখ টাকা, 1 লাখ বিয়োগ, তাহলে এটার নাম হলো অর্থায়ন কার্যক্রম হতে নিট নগদ পরিশোধ। এবার যোগ বিয়োগ করো, 2 নাম্বার ঘরটা একটু যোগ বিয়োগ করো। প্রথমটা যোগ আছে 5,70,000, পরের দুটো বিয়োগ 2,80,000, স্যার 2,90,000। তাহলে থাকে হইলো 2,90,000। এটার নাম লেখো নিট নগদ বৃদ্ধি। নিট নগদ বৃদ্ধি, বৃদ্ধির সাথে আমাদের যোগ হবে প্রারম্ভিক নগদ। প্রারম্ভিক নগদ। এখন উদ্দীপকে দেখো একদম সবার শেষে দেখো লেখা আছে 2019 সালের 1 জানুয়ারি তারিখে নগদ উদ্বৃত্ত 1 লাখ টাকা। তাহলে 1 জানুয়ারি তারিখে নগদ উদ্বৃত্ত আছে আমাদের 1 লাখ টাকা, তাহলে 1 লাখ টাকা যোগ করে দাও, তাহলে আমাদের সমাপনী নগদ হয় 3,90,000। 3,90,000 বন্ধ করে দাও, এটার নাম লেখো আমাদের সমাপনী নগদ। এবার আমরা উদ্দীপকের 7 নাম্বার অঙ্কটা করব। 7, সবাই একটু উদ্দীপকের 7 নাম্বার অঙ্কটা দেখো। এটা করা হয়েছে সবার? জি স্যার। আমরা পরের পেজে যাই ম্যাডাম। 7 নাম্বার অঙ্কটা একটু দেখো। 7 7-এর ক নাম্বার? ওনারা এরকম শুনেন না, ওনারা তো আপনি কিছু বলতেও পারেন না, ওনার মারেনি এত কিছু 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 বলতে পারে। দেখো ক নাম্বার, চলতি সম্পদের হ্রাস বৃদ্ধির পরিমাণ নির্ণয় লেখো। চলতি সম্পদের হ্রাস বৃদ্ধির পরিমাণ নির্ণয়। স্যার খ নাম্বার না করছে? এখন হইলো 7-এর ক, উদ্দীপক 7 নাম্বারের ও ক। স্যার আমি ভাবছি এটা খ। না ক, চলতি সম্পদের হ্রাস বৃদ্ধির পরিমাণ নির্ণয়। তাহলে আমাদের চলতি সম্পদের মধ্যে হ্রাস বৃদ্ধির পরিমাণ, তো এটা আমাদের কোনো নগদ প্রবাহ বিবরণী অঙ্ক পরিচালন বা অর্থায়ন বা বিনিয়োগ এরকম কিছু চায় না, তাহলে শুধু চাইছে তাহলে চলতি সম্পদের মধ্যে নগদও আছে, তো এখানে আমাদের নগদও আসবে। তাহলে নগদ দেখো, নগদ আছে, তো এখানে বৃদ্ধি পেলে আমরা যোগ দেখাবো, হ্রাস পেলে বিয়োগ দেখাবো, কারণ এটা লাস্টে জাস্ট বৃদ্ধি আছে না হ্রাস আছে এটা জানার জন্য। ওই নগদ প্রবাহ অনুযায়ী এখানে কাজ হবে না।
তাহলে দেখো প্রথম হইলো নগদ। নগদ আমার 18 সালে আছে 26,400 আর 19 সালে আছে 60,000। তাহলে নগদ বৃদ্ধি পেয়েছে, তাহলে লেখো নগদ বৃদ্ধি। নগদ বৃদ্ধি বিয়োগ করো 60,000 মাইনাস 26,400। কত থাকে রে? 33,600। 33,600। তো এখানে বৃদ্ধি থাকলে আমরা যোগ দেখামু, হ্রাস থাকলে বিয়োগ দেখাবো। এরপরে দেখো প্রাপ্য হিসাব। 18 সালে ছিল 79,200 আর 19 সালে হইলো 52,800। তাহলে 18 সাল থেকে 19 সালে হ্রাস পাইছে, তাহলে লেখো প্রাপ্য হিসাব হ্রাস। প্রাপ্য হিসাব হ্রাস কত টাকা? 79,200 মাইনাস 52,800। স্যার 52,800। 52,800 79,200 মাইনাস 52,800। 26,400। 26,400 এটা বিয়োগ। এরপরে হইলো আমাদের অগ্রিম বীমা আছে চলতি সম্পদের মধ্যে, আর মজুত পণ্য আছে। তাহলে মজুত পণ্যটা দেখো আগে 69,600 আর 48,000, তাহলে মজুত পণ্য হ্রাস পাইছে। তাহলে দেখো মজুত পণ্য হ্রাস। মজুত পণ্য হ্রাস, তাহলে মজুত পণ্য হ্রাস পাইছে কত? 69,600 মাইনাস 48,000। 21,600। 21,600 হ্রাস পেলে বিয়োগ। এরপরে আমাদের অগ্রিম বীমা আছে দেখো 31,200 ছিল 18 সালে আর 19 সালে 36,000। তাহলে এটাও আমাদের কি বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখো অগ্রিম বীমা বৃদ্ধি। অগ্রিম বীমা বৃদ্ধি 31,200 থেকে 36,000 বিয়োগ করো। 4,800। তাহলে এই চারটা এবার যোগ বিয়োগ করো। দুইটা যোগ দুইটা বিয়োগ। কত হয় যোগ বিয়োগ করলে? মাইনাস 9,600। কত রে? মাইনাস 9,600। তাহলে এটা বের হয়েছে আমাদের চলতি সম্পদের হ্রাস। আমাদের কোশ্চেনটা ছিল চলতি সম্পদের হ্রাস বৃদ্ধির পরিমাণ নির্ণয় করো। তাহলে শেষে আমরা দেখছি চলতি সম্পদের হ্রাস থাকে। এবার আমরা খ নাম্বারটা করব। খ, তাহলে খ আর গ আমরা একসাথে করে ফেলি, কারণ খ নাম্বারে পরিচালন চাইছে আর গ নাম্বার একটা নগদ প্রবাহ বিবরণী চাইছে। তাহলে সম্পূর্ণ একটা নগদ প্রবাহ বিবরণী আমরা প্রস্তুত করে ফেলি, তাহলে আর খ আর গ একসাথে হয়ে যাবে। বিবরণ দুইটা টাকার গড়, উপরে লেখা নগদ প্রবাহ বিবরণী। বিবরণী
কার্যক্রম হতে নগদ প্রবাহ। তাহলে পরিচালন কার্যক্রম হচ্ছে নগদ প্রবাহের মধ্যে আমাদের প্রথমে আসে কি নিট মুনাফা বা নিট আয় বা নিট লাভ, একই কথা। তো এই উদ্দীপকে আমাদের দেখো 7 নাম্বার উদ্দীপকে দুইটা আমাদের বক্স দেওয়া আছে, নিচের বক্সে বিশদ আয় বিবরণী, আর বিশদ আয় বিবরণীর সবার শেষে দেখো নিট মুনাফা দেওয়া আছে 50,400 টাকা। তাহলে 2 নাম্বার টাকার ঘরে দাও 50,400। নিচে লেখো সমন্বয়। তাহলে সমন্বয়ের মধ্যে আমাদের এখানে আসে চলতি সম্পদ, চলতি দায়, অনগদ ব্যয়, অনগদ আয়। তাহলে চলতি সম্পদের মধ্যে প্রথমে আছে আমাদের প্রাপ্য হিসাব, কারণ এখানে আর নগদটা আসবে না চলতি সম্পদের মধ্যে। প্রাপ্য হিসাব হ্রাস, 26,400। তাহলে চলতি সম্পদ হ্রাস পেলে যোগ। এরপরে লেখো মজুত পণ্য হ্রাস, মজুত পণ্য হ্রাস। চলতি সম্পদ হ্রাস পেলে যোগ 21,600। এরপরে লেখো অগ্রিম বীমা বৃদ্ধি, অগ্রিম বীমা বৃদ্ধি। চলতি সম্পদ বৃদ্ধি পেলে বিয়োগ 4,800। তাহলে আমাদের চলতি সম্পদ গুলা শেষ হইলো। এরপরে আসে আমাদের চলতি দায়। চলতি দায় নিচে দেখা, চলতি দায় আমাদের দেওয়া আছে হইলো প্রদেয় হিসাব। তাহলে প্রদেয় হিসাব 18 সালে ছিল 44,400, 19 সালে হইলো 26,400। তাহলে এই প্রদেয় হিসাব হ্রাস পাইছে। তাহলে দেখো প্রদেয় হিসাব হ্রাস, প্রদেয় হিসাব হ্রাস। তাহলে প্রদেয় হিসাব হ্রাস আছে কত? 44,400 থেকে 26,400 বিয়োগ করে দাও, কত থাকে? স্যার আরেকবার। 44,400 মাইনাস 26,400, 17,900। আর 400 কাটা গেলে আবার 900 থাকবো কই থেকে? 44,000, 26,400। 44,000 থেকে 26,000 বিয়োগ করে দে, তাহলে 18,000। 18,000। আমি ভাবছি 26,500। ও, শোনা গেছে 26,500। আচ্ছা, এখন দেখো হইলো আমাদের যদি পদ হিসাব হ্রাস পায় তাহলে বিয়োগ, কারণ চলতি দায় হ্রাস পেলে বিয়োগ, চলতি দায় যদি বৃদ্ধি পায় তাহলে হবে যোগ। তো চলতি দায়ের মধ্যে আরেকটা দেখো আমাদের দেওয়া আছে প্রদেয় খরচ। প্রদেয় খরচ আমাদের 18 সালে ছিল 18,000, আর 19 সালে হইলো 22,800। তাহলে বৃদ্ধি পেয়েছে। তাহলে লেখো প্রদেয় খরচ বৃদ্ধি, প্রদেয় খরচ বৃদ্ধি। 18,000 মাইনাস 22,800 কত হয়? ঠিক আছে স্যার। এরপরে দেখ প্রদেয় সুদ দেওয়া আছে। আমার 18 সালে ছিল 3600, আর 19 সালে হয়েছে 2400। তাহলে প্রদেয় সুদ হ্রাস, প্রদেয় সুদ হইলো চলতি দায়, প্রদেয় সুদ হ্রাস। তাহলে কত? 3600 থেকে 2400 বিয়োগ করলে কত? 1200 না? হ্রাস পেলে বিয়োগ। এরপরে দেখ আরেকটা চলতি দায় আছে প্রদেয় আয়কর। লেখো প্রদেয় আয়কর। প্রদেয় আয়করের তো দেখো আমাদের 18 সালে ছিল 4,800, আর 19 সালে হইলো আমাদের 7,200। তাহলে বৃদ্ধি পেয়েছে, প্রদেয় আয়কর বৃদ্ধি। বিয়োগ কর 4,800 মাইনাস 7,200,
2400। চলতি সম্পদ বৃদ্ধি পেলে যোগ। এতটুকু হয়েছে সবার, আমি পরে পেজে যাব। তাহলে আমরা দিলাম হইলে এখানে চলতি সম্পদ, চলতি দায়। এবার আসবে আমাদের অনগদ ব্যয়, অনগদ আয়। তো দেখো আমাদের অনগদ ব্যয়ের মধ্যে কি কি দেওয়া আছে। অবশ্যই খরচ দেওয়া আছে, দেখো লেখা আছে আমাদের বক্সের ভিতরে, সেকেন্ড বক্সে পরিচালন ব্যয় 18,000 টাকা অবশ্যই খরচ সহ। তাহলে লেখো অবশ্যই খরচ 18,000, অবশ্যই খরচ 18,000, অনগদ ব্যয় হইলে যোগ হয়। এরপরে উপরে দেখো বক্সের উপরের দিকে যন্ত্রপাতি বিক্রয় জনিত লাভ, এটা হইলো অনগদ ব্যয়। দেখো যন্ত্রপাতি বিক্রয় জনিত লাভ, যন্ত্রপাতি বিক্রয় জনিত লাভ আছে আমাদের 6,000। তাহলে এটা হলো আমাদের অনগদ আয়, এটা বিয়োগ। তো আর কোন আমাদের এই চলতি দায়, চলতি সম্পদ, অনগদ ব্যয়, অনগদ আয় নাই। তাহলে 1 নাম্বার ঘরটা একটু যোগ বিয়োগ করো, 1 নাম্বার টাকার ঘরটা যোগ বিয়োগ করো। সালসাবিল 1 নাম্বার ঘরে যোগ বিয়োগ কত? 43,200 বিয়োগ থাকে না যোগ থাকে? যোগ 43,200। তাহলে নিট মুনাফা হলো, নিট মুনাফা আছে 50,400। 93,600। এটার নাম লেখো পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রাপ্তি। এরপরে আছে আমাদের বিনিয়োগ। 2 নাম্বার হেডিং হলো আমাদের কি? বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। তাহলে বিনিয়োগ কার্যক্রম হতে আমরা বলছি স্থায়ী সম্পদ আর বিনিয়োগটা আসে। তাহলে স্থায়ী সম্পদ গুলা যদি আগে আমাদের সমন্বয় থাকে, তাহলে সমন্বয় থেকে আমরা আগে নেব। তাহলে দেখা হইলো আমাদের 2 নাম্বার সমন্বয় বলছে 90,000 টাকার পুরাতন যন্ত্রপাতি বিক্রয়, বেশিক্ষণ লাগবে না। যন্ত্রপাতি বিক্রয়, তাহলে প্রথমে লেখো যন্ত্রপাতি বিক্রয়। দেখো আমাদের যন্ত্রপাতি বিক্রয় দেওয়া আছে কত? 90,000। বিক্রয় হইলে যোগ, ক্রয় হইলে বিয়োগ। এরপরে লেখো নতুন যন্ত্রপাতি ক্রয়। তাহলে দেখো যন্ত্রপাতি ক্রয় 3 নাম্বার সমন্বয় আছে যন্ত্রপাতি ক্রয়, ক্রয় হইলে বিয়োগ, বিক্রয় হইলে যোগ। তাহলে এটা হলো আমাদের 96,000 টাকা, 96,000। আর উদ্দীপকে দেখো আর কোন স্থায়ী সম্পদ নাই, স্থায়ী সম্পদ একটা ছিল যন্ত্রপাতি। আর উদ্দীপকে আর কোনো বিনিয়োগও দেওয়া নাই। তাহলে আমার এখানেই শেষ। তাহলে এটা শেষ হইলে আমার থাকে -6,000। এটার নাম লেখা হইলো বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ পরিশোধ।
এরপর লেখো অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ। তাহলে এখানে আসে আমাদের দীর্ঘমেয়াদী দায়গুলা। দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে পদ এবং ঋণ আর শেয়ার মূলধন। তাহলে উদ্দীপকে আগে দেখবা হইলো আমাদের, দেখো বলা আছে পদ এবং নগদে পরিশোধ। তাহলে পদ এবং আমাদের দেওয়া ছিল উদ্দীপকে 18 সালে 1,92,000 আর 19 সালে 1,20,000। তাহলে হ্রাস পায়, হ্রাস আর পরিশোধ একই কথা। তাহলে লেখো প্রদেয় বন্ড পরিশোধ। প্রদেয় বন্ড পরিশোধ কত? তাহলে 1,92,000 থেকে 1,20,000 বাদ দিলে তাহলে থাকে মনে হয় 72,000 নাকি? পরিশোধ হইলে বিয়োগ। এরপরে দেখো সমন্বয় 5 নাম্বারটা, প্রতি শেয়ার 10 টাকা করে 4,800 শেয়ার ইস্যু। তাহলে লেখো শেয়ার মূলধন ইস্যু বৃদ্ধি প্রাপ্ত শেয়ার মূলধন প্রাপ্তি বা ইস্যু। তাহলে এটা আছে কত? 4,800 গুণন 10, 48,000। এটা যোগ। এরপরে 1 নাম্বার সমন্বয় দেখো নগদ লভ্যাংশ প্রদান আছে। তাহলে দেখো লভ্যাংশ প্রদান 30,000 প্রদান হইলে বিয়োগ। তাহলে দেখো আমাদের দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে আর কোনো ঋণ টিন দেওয়া নাই। তাহলে এখানে আমাদের শেষ। 1 নাম্বার ঘরটা যোগ বিয়োগ করো, 2টা বিয়োগ 1টা যোগ, কত থাকে? 54,000 মাইনাস। এটার নাম লেখো অর্থায়ন কার্যক্রম হতে নিট নগদ পরিশোধ। এবার 2 নাম্বার ঘরটা যোগ বিয়োগ করে ফেলো। 33,600 কি থাকে? যোগ থাকে না বিয়োগ? যোগ। তাহলে যোগ লেখো 33,600। এটার নাম লেখো নিট নগদ বৃদ্ধি। আর নিচে লেখো যোগ প্রারম্ভিক নগদ। সাগর ভাইয়ের ফোন দে। প্রারম্ভিক নগদ আমাদের দেখো হইলো 18 সালে যে নগদ ছিল এটা হইলো প্রারম্ভিক নগদ 26,400। তাহলে যোগ করিয়া দাও, কত হয়? 60,000 নাকি? হ্যাঁ স্যার। এটার নাম হইলো সমাপনী নগদ। তো সবাই 7:30টার ভিতরে আমার কাছে হোমওয়ার্ক পাঠাইবা। যে যে পাঠাইবা না হোমওয়ার্ক তার বাসায় কিন্তু আমি কালকে ফোন দিব। আইডি দিয়া পাঠাই দিবা। ওই যে হোমওয়ার্কের উপরে আইডি লেখা দিবা, কুচিংয়ের আইডি আর নাম লেখা সবাই ওই যে বুঝি না আগের হোমওয়ার্কটাই আগের হোমওয়ার্কটা ওই যে ঢাকা বোর্ড 16, রাজশাহী বোর্ড 16, কুমিল্লা বোর্ড 16, এই 3টা অঙ্ক দিছিলাম নগদ প্রবাহ বিবরণীর। এই 3টার হোমওয়ার্ক করিয়া আজকে রাত্রে 7:30টার ভিতরে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপ বা যে কোনো মেসেঞ্জার গ্রুপে যদি তোমরা পাঠাও আমি পাবো। ওইখানে আমি এগুলা দেখবো, কারোর যদি কোনো সমস্যা থাকে তাহলে বাসায় পাঠাবো। এখন ইংলিশ ক্লাস শুরু হবে।